Hello and welcome back. Today's episode is That's What She Said About Women in Power. এই ইলেকশন অনেক নারীকেই রাজনীতিতে এনেছে, কিন্তু সবার লক্ষ্য এবং ক্ষমতার সংজ্ঞা একই না। কিছু নারী ক্ষমতা দাবি করার জন্য লড়াইতে আছেন, আবার কয়েকজন কাজ করছেন ভিন্ন ব্যবস্থায়, যেখানে হয়তো নারী নেতৃত্বে কখনোই আসবে না। আজকের পর্বটি ঠিক এই দুটো অবস্থানের মাঝখানে দাঁড়িয়ে। আজ আমার সঙ্গে আছেন দুজন নারী যারা রাজনীতির সাথে যুক্ত, কিন্তু একেবারেই ভিন্নভাবে। আমার একজন অতিথি গণসংহতি আন্দোলনের ঢাকা 12 আসনের প্রার্থী, যিনি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে নিজেকে একজন পলিসি মেকার, নেত্রী এবং আনুষ্ঠানিক ক্ষমতার দাবিদার হিসেবে সামনে এনেছেন। আমার অন্য অতিথি জামাতে ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট নারী চিকিৎসকদের একটি সংগঠনের একজন নেতৃস্থানীয় ব্যক্তিত্ব। ওনার আরেকটি পরিচয় জামাতে ইসলামীর ঢাকা 17 আসনের যে প্রার্থী তার স্ত্রী। এমন একটি দলে যারা নারীর পার্টি লিডারশিপে বিশ্বাস করে না, তবে মোবিলাইজেশন, জনসংযোগ এবং প্রচারণার কাজে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। আমি দুজনকে এখানে আমন্ত্রণ জানিয়েছি কারণ নারীর রাজনৈতিক অংশগ্রহণ কোনো একক গল্প না। নারীরা নানা আইডিওলজিজ নিয়ে কাজ করেন, তারা বিভিন্ন সিস্টেমের মধ্যে কাজ করেন। সিস্টেমস দে অ্যাগ্রি উইথ, সিস্টেমস দে রেজিস্ট, অ্যান্ড সামটাইমস সিস্টেমস দ্যাট রিস্ট্রিক্ট দেম। এই আলাপের উদ্দেশ্য কাউকে কোনো বিষয়ে একমত করানো না, বরং বোঝার চেষ্টা নারীরা কিভাবে ক্ষমতা ন্যাভিগেট করে, এমনকি যখন সেই ক্ষমতার সংজ্ঞায় তাদের কাছে একে অপরের থেকে একেবারেই আলাদা। আমার সাথে আজকে আলোচনায় আছে তাসলিমা আক্তার এবং উম্মে হাবিবা শারমিন। আপনাদের দুইজনকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে এই প্রোগ্রামে থাকার জন্য। আলোচনাটা শুরুই করতে চাই আপনাদের দুইজনকে একই প্রশ্ন করে, তবে একজন একজন করে আমরা শুনবো। রাজনীতিতে আপনার যুক্ত থাকার অভিজ্ঞতা থেকে ব্যক্তিগতভাবে আপনার কাছে ক্ষমতা বলতে কি বোঝায়? তাসলিমা আপা, আপনার কাছ থেকে আগে শুনি। প্রথমেই আপনাকে অনেক ধন্যবাদ জানাই। রাজনীতিকে ঘিরে যে নির্বাচন, সেটা আসতে আর মাত্র 2 দিন বাকি আছে। সেই সময় এই আলোচনাটা আমার মনে হয় খুব জরুরি একটা বিষয়। ক্ষমতার প্রশ্নটা আসলে ইতিহাসে নানা সময় নানাভাবে এর সংজ্ঞা, অর্থ, ভাবার্থ বদলেছে। আমরা যদি প্রথম থেকে দেখি যে আসলে ক্ষমতা বলতে একে অপরের উপরে কর্তৃত্ব করা, নিয়ন্ত্রণ করা, বা ক্ষমতা মানে হচ্ছে যে অধিকাংশ মানুষ আসলে এটার অংশীদার না, এরকম একটা ব্যবস্থা, এরকম কিছু বোঝানো হয়েছে। বা একজন শাসক হয়তো অন্যজনের উপর নিয়ন্ত্রণ করছে, এই জিনিসগুলোকে একটা সময় ক্ষমতা। কিন্তু এখনকার সময় যখন আমরা জনগণের ক্ষমতা বলি, তখন সেটার অর্থ ভিন্ন দাঁড়ায়। মানে গণতন্ত্রের বিকাশের সাথে সাথে ক্ষমতা বলতে আমরা জনগণের সম্মতি আছে কিনা, জনগণ সেই ক্ষমতার অংশীদার কিনা, সেটা খুব গুরুত্বপূর্ণ। ফলে আমরা যখন বলি যে জনগণের ক্ষমতা, তখন আসলে আমরা চাই যে জনগণ তার অংশীদার হোক, জনগণের সম্মতি থাকুক কোনো কিছু সিদ্ধান্ত গ্রহণে, কোনো কিছু বাস্তবায়নে, তাহলে সেটা জনগণের ক্ষমতা হতে পারে। কিন্তু যদি ক্ষমতা জনগণের না হয়, তাহলে সেটা আসলে সেই ক্ষমতার আমরা ভাগিদার হতে চাই না। জি, শারমিন আপা, আপনার কাছে একটু জানতে চাই। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমিও প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি ডেইলি স্টারকে এবং আপনাকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের দৃষ্টিকোণ থেকে আমি বলবো, আমরা একটা ইসলামী অর্গানাইজেশন। জি, তো আমাদের দৃষ্টিকোণ থেকে আসলে ক্ষমতা পুরোপুরি একটা দায়িত্ব এবং জবাবদিহিতার জায়গা। জি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কিছু সক্ষমতা দিয়েছেন, কিছু শক্তি দিয়েছেন। সেটা শারীরিক, মানসিক, সামাজিক সবকিছু। সমস্ত কিছুকে কাজে লাগিয়ে জনগণের মধ্যে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করা। জি। হ্যাঁ, এটাই আমরা আসলে ক্ষমতা বুঝি। ক্ষমতা মানে হচ্ছে আসলে কর্তৃত্ব বা চেয়ার, এটা না। ক্ষমতা মানে হচ্ছে আমাকে জনগণের কাছে যাওয়া, তাদের কথা শোনা, তাদের যে কোনো আশা আকাঙ্ক্ষা, সুবিধা অসুবিধা, সেটা সমাধানের জন্য নীতিগত সিদ্ধান্ত নেয়ার যে সক্ষমতা এবং সেটা বাস্তবায়ন করার যে সক্ষমতা, সেটাকে আমরা ক্ষমতা বুঝি। তো তাসলিমা আপা, নারীরা প্রকাশ্যে ক্ষমতার দাবি করলে যে মাত্রার নজরদারি এবং প্রতিরোধের মুখে পড়েন, তা জানা সত্ত্বেও আপনি কেন এই নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্তটা নিলেন? আমার কাছে মনে হয় যে মানে এটা তো বলার অপেক্ষা রাখে না। আমরা বাংলাদেশের নাগরিক, সমাজের অর্ধেকেরও বেশি নারী, কিন্তু আমরা দেখি যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ নাই। জি। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় শ্রমজীবীদের প্রতিনিধিদের অংশগ্রহণ নাই।
এবং আমরা সংবিধানে প্রথমেই আমরা জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকলে সমান এই ধরনের অঙ্গীকার থাকা সত্ত্বেও আমরা সমাজের মধ্যে দেখি এই বিভেদগুলোই রয়েছে, এই বৈষম্যগুলো রয়েছে। এবং গণঅভ্যুত্থানের পরে আমরা বৈষম্যহীন একটা সমাজের কথা বলছি, নাগরিক মর্যাদার কথা বলছি, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের কথা বলছি। একই সাথে আমরা যখন ঐক্যমত্য কমিশন হচ্ছিল, জুলাই সনদ হয়েছিল, তখনও আমরা বলেছি যে আমরা নারীর স্বর নাগরিক হিসাবে সংসদ পর্যন্ত শুনতে চাই। এবং সেই ক্ষেত্রে 100 আসনে যাতে সরাসরি নারী অংশগ্রহণ করতে পারে, জবাবদিহিতার জায়গা তৈরি হয়, জনগণের সাথে সরাসরি কাজ করার জায়গা থেকে এক ধরনের জবাবদিহিতা, দায়বদ্ধতার জায়গাগুলো তৈরি হয়, সে কারণে আমরা সরাসরি নির্বাচনের কথা বলেছি। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে ওই আন্দোলনের অংশ আমি ছিলাম, এবং আমি মনে করি যে বাংলাদেশে এখন পর্যন্ত যে আমাদের 50টা সংরক্ষিত আসন রয়েছে সংসদে, সেটা আসলে নারীর নাগরিক হিসাবে তার যে উপস্থিতি, তার যে নীতি নির্ধারণে অংশগ্রহণ, সেটাকে যথেষ্ট না ওটা, এবং সেটা বরং নারীকে আরও সংকীর্ণ জায়গায় ঠেলে দেয়। তো সেই জায়গায় আমার কাছে মনে হয়েছে আমার আন্দোলনের অংশই হচ্ছে শ্রমজীবীর প্রতিনিধিত্ব করা, নারীর প্রতিনিধিত্ব করা। ফলে আমার নির্বাচনে আমি জানি যে এখানে প্রার্থী বলতে যা বোঝায়, নেতৃত্ব বলতে যা বোঝায়, বা বীর বলতে যা বোঝায়, সমাজ যেরকম ডেফিনেশন দিছে সেই ডেফিনেশনে অনেক বেশি বীর, নেতৃত্ব বলতে হয়তো পুরুষের একটা চেহারা ভেসে ওঠে, বা অনেক কোনো রাজনৈতিক দল বলেনও যে নেতৃত্বে কেউ নারীরা আসতে পারবে না, প্রধান নেতৃত্বে থাকতে পারবে না। এই ধরনের কথা যখন সমাজের মধ্যে থাকে, তখন নারী কিন্তু আরও কোণঠাসা হয়। এই বিষয়গুলোর জবাব দেওয়ার জন্যই আমার কাছে মনে হয় গণঅভ্যুত্থানের পরে এটা একটা বড় সুযোগ যে নারীকে আরও বেশি সামনে আসা দরকার। এবং আমি এই আন্দোলনের অংশ হিসেবে আমি মনে করি যে নারীর স্বরটা যাতে সংসদ পর্যন্ত যায়, এবং সরাসরি নির্বাচনে নারী যাতে অংশগ্রহণ করে, শ্রমিকের প্রতিনিধি অংশগ্রহণ করে, সেই জায়গা থেকে আমি মনে করেছি বাধা আসবে, কিন্তু দিন শেষে সেই বাধাগুলোকে আমি আমার কাজের মধ্য দিয়েই উত্তর দেওয়ার চেষ্টা করব, আর ভোটাররা ভোটের মধ্যে দিয়ে দেবেন। সেই সূত্রে শারমিন আপা, আপনাকে একটু আপনার কাছে জানতে চাই যে আপনি অ্যাক্টিভলি রাজনীতির সঙ্গে যুক্ত, কিন্তু এমন একটি দলের ভেতরে যারা নারীর দলীয় নেতৃত্বে বিশ্বাস করে না। তো এই ব্যবস্থার ভেতরে আপনি নিজের আপনার ভূমিকা কিভাবে দেখেন? আচ্ছা, আমি প্রথমেই বলবো যে আমাদের দল নারীর নেতৃত্বে বিশ্বাস করে না, মানে এই জায়গাটাতে আমার একটু আপত্তি আছে। কারণ আমরা কিন্তু, আপনি যদি একটু ব্যাখ্যা করে তাহলে এক্সপ্লেইন করে দিতেন। আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামীতে কিন্তু আলাদা ফিমেল উইং আছে, যেখানে একদম ইউনিট থেকে শুরু করে ওয়ার্ড, থানা, সব জায়গাতে কিন্তু আসলে নারীর নেতৃত্ব প্রতিষ্ঠিত আছে। এবং স্টুডেন্ট অর্গানাইজেশনও কিন্তু আমাদের এরকম আলাদা ফিমেল উইং আছে। কাজে নারী নেতৃত্ব আমাদের সংগঠনে খুবই ভালোভাবে এস্টাবলিশ আছে। সেদিক থেকে আসলে আমি বলবো যে এটা একটু ফিকহে কিছু মাসালা আছে, কিছু আলেমদের মধ্যে মতবিরোধ আছে, সেটা ডিফারেন্ট থিং। কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামী যে গঠন পদ্ধতি আছে, সেখানে যে দলের আমির হবার যে যোগ্যতা, সেখানে কিন্তু কোথাও এই কথাটা বলা নেই যে দলীয় প্রধানকে পুরুষ হতে হবে, এই ক্রাইটেরিয়াটা কিন্তু কোথাও মেনশন করা নেই। কাজে এই ব্যাপারে আমি বলবো যে আমাদের সম্পর্কে এটা একটা ভুল ধারণা যে নারী নেতৃত্বে আমরা বিশ্বাস করি না। বরঞ্চ আমরা দেখেছি বিগত সময়ে বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে কিন্তু ওয়ার্ড কাউন্সিলর হয়েছে, সংরক্ষিত নারী আসনে কিন্তু এমপি হয়েছে। তবে মানে যদি একটু রেফারেন্সে আনি, যে খুব রিসেন্টলি জামাতের আমির একটা ইন্টারভিউতে, আল জাজিরার একটা ইন্টারভিউতে বলেছিলেন যে নারীরা কখনো আমির হতে পারবেন না। তো এটা নিয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাই। আচ্ছা, এই জিনিসটা আসলে আমার মনে হচ্ছে তিনি একদম রিসেন্ট বাংলাদেশের মানে পার্সপেক্টিভে যদি চিন্তা করি, যে আমরা রিসেন্ট কি দেখেছি যে আমাদের দলীয় কর্মীরা যখন ভোট চাইতে গিয়েছে, তখন কিন্তু তাদেরকে বিভিন্ন রকম সহিংসতার শিকার হতে হয়েছে। সে শুধু ভোট চেয়েছে সেজন্য আমরা দেখেছি যে অন্তঃসত্ত্বা নারীকে পেটে লাথি দেওয়া হয়েছে, তাদের গা থেকে অর্নামেন্টস ছিঁড়ে ফেলা হয়েছে, বিভিন্ন কিছু হয়েছে। তো এই পার্সপেক্টিভে আসলে তিনি মনে করেছেন যে বাংলাদেশে এখন এমন একটা অবস্থায় আছে যে সামান্য ভোট চাইতে গিয়ে ফিল্ড ওয়ার্কার হিসেবে রাস্তায় বের হলেই যখন আমাকে এতটা ইনসিকিউর হতে হচ্ছে, এত বেশি হ্যারেস হতে হচ্ছে, তাহলে একটা দলীয় প্রধানের জায়গাতে যদি একটা নারীকে যেতে হয়, তাহলে তাকে অনেক বেশি স্ট্রেস নিতে হবে, তার সেফটি সিকিউরিটি হয়তো হ্যাম্পার হবে। যে জায়গা থেকে তিনি বাংলাদেশের রিসেন্ট পার্সপেক্টিভে আসলে কথাটা বলেছেন। কিন্তু এটা কোনো চিরন্তন নীতি না যে কখনোই দলীয় প্রধান হতে পারবে না, ব্যাপারটা আসলে এরকম না। তো এই নারীদের যে আসলে মাঠে নামলে যে হ্যারাসমেন্টটা ফেস করতে হয়, আপনারও নিশ্চয়ই অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে, যেগুলো হয়তো
পুরুষ প্রার্থীদের হয় না, এই এক্সপিরিয়েন্স থেকে আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি তাসলিমা আপা। আমি ঢাকা 12-তে মাথাল মার্কায় নির্বাচন করছি এবং এখানে প্রায় 3,33,000 ভোটার রয়েছেন, প্রায় 6টা ওয়ার্ড ঢাকার একটা প্রাণ কেন্দ্রে। তো এখানে আমি চেষ্টা করেছি প্রত্যেকটা ওয়ার্ডে যতবার যাওয়া সম্ভব যাওয়া। আমাদের দেশে যেহেতু এখন পর্যন্ত একটা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার মধ্যে আমরা আছি, আমাদের আইনে কানুনে সমস্ত জায়গায় নারী আসলে অনেকটা মানে পূর্ণাঙ্গ একজন নাগরিক হিসেবে তার স্বীকৃতি নাই। আপা যেমন বললেন যে ওনাদের মানে হয়তো ভোট চাইতে গিয়ে বাধা সৃষ্টি হচ্ছে নানান, সেটা তো অবশ্যই নিন্দনীয় বিষয়, কিন্তু আম, মানে আমরা এমন কোনো কিছু চাই না যে কেউ বলবেন যে আসলে নারী নেতৃত্ব হতে পারে না, যেটা যে আমাদের আমির বলছেন। তার মানে তারা নেতৃত্ব হিসেবে আছে, দলে আছে, কিন্তু প্রধান নেতৃত্ব হতে পারবে না। তার মানে কি তারা হাফ নেতৃত্ব হবে বা হাফ নাগরিক না কি আসলে? আমি যখন ভোট চাইতে গেছি বা জনসংযোগ করতে গেছি, মানুষের প্রত্যাশার কথা জানতে গেছি, আমার আসলে ওই রকম বাধা বলতে যেটা ওনারা যেটা বলছেন সেটা আসলে সেরকম কোনো বাধা হয় নাই। কিন্তু আমাদের যে সমাজের মধ্যে যে দৃষ্টিভঙ্গি, যেটা আমি আগেই বললাম যে রাজনৈতিক নেতৃত্ব হিসাবে বা এমপি প্রার্থী হিসাবে এখন পর্যন্ত সমাজের মধ্যে একটা ভাবনা আছে যে মানে এখানে কার পেশি শক্তি, এটা নারী পুরুষের হিসেব বাদেও এই হিসেবটা করা হয় যে কার পেশি শক্তি বেশি, কার দখলদারিত্ব করার ক্ষমতা বেশি, কে ট্রাক স্ট্যান্ড দখল করতে পারবে, কে কারওয়ান বাজার থেকে চাঁদাবাজি করতে পারবে, কার মাসেল পাওয়ার বেশি। এই জিনিসগুলো একটা মাথার মধ্যে এটা থেকে বের হতে পারি না আমরা। ফলে ও হয়তো একটু তাকায় যে আসলে আচ্ছা উনি প্রার্থী, হ্যাঁ মানে ঠিক যথেষ্ট মনে হয় না হয়তো, কিন্তু আমরা যখন কাজ করছি বারবার যাচ্ছি, আমরা দেখছি যে নারীদের মধ্যে, শ্রমজীবীদের মধ্যে বিশেষ উৎসাহ আছে একটা, এবং তারা আসলে জানতে আগ্রহী, নিজেরা অংশগ্রহণ করতে আগ্রহী, এবং সেই উৎসাহটা বা সেই আগ্রহটা যে আমি একজন নারী তাদের কাছে যাচ্ছি, সেটাও কিন্তু তাদের মধ্যে একটা আশা তৈরি করছে আমার কাছে মনে হচ্ছে। সেটা আমার জন্য অনেক ইন্সপাইরেশনের বিষয়। কিন্তু পাশাপাশি আমরা দেখছি যে সাইবার বুলিং হচ্ছে, হ্যাঁ, আমার ব্যানার ফেলে দেওয়া হচ্ছে বা বিলবোর্ড ফেলে দেওয়া হচ্ছে, পুড়ে ফেলা হচ্ছে, আবার মানে ফেসবুকে নানান রকম কমেন্ট করা হচ্ছে আমি কি ধরনের পোশাক পরছি, কিভাবে পরছি, এগুলো এগুলো চলছে। এগুলো আমি সহ আমার মনে হয় অনেকের বিরুদ্ধেই, নারীদের বিরুদ্ধে এই জিনিসগুলো, সাইবার বুলিংটা খুবই ভয়াবহভাবে হচ্ছে। কিন্তু আমি যখন মাঠে কাজ করছি সেখানে আমি এখন পর্যন্ত যে এই বাধাগুলোর কথা বলছেন, এক ধরনের মনস্তাত্ত্বিক যে একটা মানে এক ধরনের সীমা, একটা দূরত্ব, সেটা আমি কোনো কোনো সময় ভোটারদের চোখে মুখে লক্ষ্য করি। কিন্তু আদারওয়াইজ আমার কাছে মনে হয়েছে যে আমরা যে অংশগ্রহণ করছি সেটা একটা নতুন বার্তা হিসেবে তরুণদের মধ্যে যাচ্ছে, শ্রমজীবী মানুষরাও খুব আগ্রহ নিয়ে কথা বলছে, সেটা আছে। কিন্তু সামাজিক যে দৃষ্টিভঙ্গি সেটা তো আমরা রাতারাতি বদলাতে পারবো না। ফলে আমার জায়গায় যদি একজন পুরুষ প্রার্থী যেত, তাকে নিশ্চয়ই অন্যভাবে মানে অন্যভাবে ট্রিট করা হতো। এটা অবশ্যই আছে। জি জি। তো শারমিন আপা, আপনাদের মতো নারীরা কি ধরনের রাজনৈতিক প্রভাব রাখেন, যা ধরেন সাধারণ মানুষের চোখে দৃশ্যমান নয়? মানে আপনারা তো অনেক কাজ করছেন, জামাতে ইসলামীর নারীরা অনেক কাজ করছেন, কিন্তু মানুষের কাছে পৌঁছাচ্ছে না সেই বার্তাটা। এটা নিয়ে একটু জানতে চাই। আচ্ছা, মানুষের কাছে পৌঁছাচ্ছে না বার্তাটা, এই ব্যাপারে আমার একটু অবজেকশন আছে। কারণ আমরা আসলে অফ ক্যামেরায় কাজ করছি, যদি বলতে চাই। আমরা যেটা করছি যে আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছি, আমরা মায়েদের কাছে, বোনদের কাছে। এবং আসলে কি হয়, একটা নারী সে যখন কনভিন্সড হয় তখন সে কিন্তু তার সন্তানদেরকে, তার হাজবেন্ডকে সে কিন্তু মোটিভেট করতে পারে। আমরা আসলে ওই কাজটাই করছি। আমরা ফিমেলদের কাছে যাচ্ছি, সেটা শুধু যে ঘরে যাচ্ছি তা না, আমরা ফিমেলদের কাছে সব জায়গায় যাচ্ছি। সেটা প্রতিষ্ঠানে, সেটা রাস্তাঘাটে, সেটা ঘরে, আমরা সব জায়গাতে যাচ্ছি। আসলে ভোট জিনিসটা কি? ভোট জিনিসটা হচ্ছে যে আমি যাকে ভালো মনে করছি তাকে আমি ভোটটা দেব। তাহলে আমাকে জানতে হবে প্রার্থী সম্পর্কে, আমি যেই মার্কাতে সিলটা মারছি, এই মার্কাটা যেই দলের প্রতিনিধিত্ব করছে সেই দলটা সম্পর্কে জানার আছে, বোঝার আছে, প্রশ্ন আছে। এই অ্যান্সারগুলো আমরা ভোটারদের, স্পেশালি ফিমেলদের, অবশ্য অনেক ক্ষেত্রে মেলদের কাছেও যাচ্ছি, আমি বলবো না যে কখনোই আমরা মেলদের কাছে যাইনি, ব্যাপারটা এরকম না। তবে ফিমেলদের কাছে আমরা যাই এবং পার্সোনালি আমাদের সম্পর্কে যে প্রোপাগান্ডাগুলো আছে আমরা কিন্তু সেগুলো সম্পর্কে তাদেরকে সঠিক তথ্য দেই। আমাদের সম্পর্কে যে একটা সোশ্যাল ট্যাবু আছে আমরা কিন্তু সেটা ভাঙছি। এবং আপনারা দেখবেন যে রিসেন্টলি যে
পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যে ইলেকশন হয়েছে সেখানে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের যে অঙ্গ সংগঠন আছে তাদের কিন্তু ভূমিধস বিজয় হয়েছে। হ্যাঁ, এখানে আসলে অবশ্যই আমাদের ভূমিকা আছে। জি। আমরা তাদেরকে আমাদের সম্পর্কে সঠিক তথ্যটা যখন তুলে ধরেছি, তখন আমাদের সম্পর্কে তাদের যে একটা মানসিক একটা একটা ভীতি ছিল জি। বা একটা খারাপ ধারণা ছিল, সেটা যখন আমরা দূর করতে পেরেছি, তখন দেখা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ আমাদের দলের প্রতি জনসমর্থন অনেকটা বেড়েছে। তাসলিমা আপা, আপনার কাছে একটু একটা অফ ট্র্যাক একটু প্রশ্ন করতে চাচ্ছি। যেটা বললেন যে আসলে এখন বাংলাদেশের সিচুয়েশনটা নারীর প্রতি একটু ভিন্ন, একটু ডিফারেন্ট। তো এই ক্ষেত্রে আপনার কি এই নির্বাচনে দাঁড়ানোর সময় আপনার জেন্ডারটাকে আপনি কি একটা দুর্বলতা হিসেবে দেখছেন, একটা শক্তি হিসেবে দেখছেন, নাকি এমন কিছু যেটা প্রতিনিয়ত আপনাকে জাস্টিফাই করতে হচ্ছে? আমি জেন্ডারটাকে দুর্বলতা বা সবলতা কোনোটাই দেখছি না। আমি আমার নাগরিক পরিচয়টাকেই সবচেয়ে বড় করে দেখি। রাইট। কিন্তু সমাজ তো ভিন্ন কথা বলে। সমাজ আসলে জেন্ডার পরিচয়টাকে, আমি নারী পুরুষ আমার লিঙ্গীয় পরিচয়, সেই পরিচয়টাকে দিয়েই আমাকে মাপার চেষ্টা করে বা আমাকে পরিমাপ করার চেষ্টা করে। সেটা সমাজের মধ্যে আছে, কিন্তু আমাদের সেটা করার কারণে আমরা নাগরিক হিসাবে আমাদের যা ভূমিকা রাখার কথা ছিল, যে সুযোগ থাকার কথা ছিল, সেটা অনেক জায়গায় সংকুচিত। ফলে সার্বক্ষণিকভাবেই নারী হিসাবে অনেক রকম বাধা থাকে, অনেক রকম অবমূল্যায়ন থাকে। সেগুলোর মুখোমুখি হয়ে দিন শেষে আসলে কাজের মধ্য দিয়ে প্রমাণ করতে হয় যে নাগরিক হিসাবে আমি ভূমিকা রাখতে, মানে আমার যোগ্যতাকে, আমার দক্ষতাকে সার্বক্ষণিকভাবে আসলে দিন শেষে আমার কাজ দিয়েই প্রমাণ করতে হয়। মানে আমি ভিকটিম, এটা আসলে আমার কোনো পরিচয় হতে পারে না। আমি যোদ্ধা বা আমি বাংলাদেশের নাগরিক, সেটাই আমার পরিচয়। ফলে সেই পরিচয়ের জায়গাটা নিয়ে আসলে মানে কাজ করতে চাই আর কি। হ্যাঁ, এই ট্র্যাকেরই আপনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছি যে আপনি আপনার কাজকে, আপনার দলের ভেতরে আপনার কাজটাকে আপনি কি অংশগ্রহণ হিসেবে দেখেন, সেবা, দায়িত্ব, নাকি একেবারে অন্য কিছু? আমি বলব আমি ৩ টার সমন্বয়ে আমি দেখি। আমি এখানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করছি। আমরা সেবা, দায়িত্ব এবং এই সেবা যখন আমি করছি, কারো দায়িত্ব নিয়ে যখন কারো সেবা করছি, তখন সেটা কি করছি? আমার অ্যাক্টিভ পার্টিসিপেশন বাড়াচ্ছি আমার দলে। তো আমি বলব যে আমরা ৩ টার সমন্বয়েই আমরা আসলে কাজ করি। জি। দুটো প্রশ্ন আপনাদের দুজনকেই করতে চাচ্ছি। আপনাদের কি মনে হয় নারীদের আনুষ্ঠানিক ক্ষমতা বা ফর্মাল অথরিটি ছাড়া মানে থাকাটা জরুরি ফর পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, নাকি নেতৃত্বের পদ ছাড়াও এটা সম্ভব? আমি মনে করি অবশ্যই আনুষ্ঠানিক জায়গাটা থাকা দরকার। কারণ আনুষ্ঠানিক জায়গা না থাকলে আপনার জবাবদিহিতা, দায়বদ্ধতা কোনো কিছুই স্পষ্ট হয় না, এবং আপনার মানে নারীর যে সে যে ভূমিকা রাখছে, সেই ভূমিকার স্বীকৃতিও নাই হয়ে যায় ইতিহাস থেকে। ফলে অবশ্যই আমি যতক্ষণ পর্যন্ত আনুষ্ঠানিক বৈধতা না থাকে, আমি যখন ধরেন আমি কাজ করছি, আমি বিভিন্ন জায়গায় ভালো কাজ করছি, কিন্তু সেই ভালো কাজটা যদি আমি পলিসি লেভেলে না প্লে করতে পারি, সেটার জন্য অবশ্যই আমাকে একটা ফর্মাল স্ট্রাকচারের মধ্যে সেই জায়গায় পৌঁছতে হবে। ফলে সেই জায়গাটা যাওয়া এবং সেই জায়গার মধ্যে থেকেই কাজ করা, তার বাইরে শুধু আমি মানে সহযোগিতামূলক কাজ করব, আমি প্যাসিভ রোল প্লে করব, আমার অ্যাক্টিভ রোল নাই, সেটা কিন্তু যখন আপনি আনুষ্ঠানিক অনানুষ্ঠানিকভাবে আমরা অনেক কাজ করি, সেগুলো করার জায়গা আছে, কিন্তু আপনি যে জায়গা থেকে প্রশ্নটা করলেন, সেখানে আসলে আমরা দেখি যে নারীদেরকে সবসময় অনানুষ্ঠানিকভাবেই, তার মানে তার কোনো স্বীকৃতি দেয়, তার শ্রমের স্বীকৃতি নাই, তার ঘরে যে কাজগুলো নারীরা করেন সেই কাজের স্বীকৃতি নাই, নারীরা মানে যে কাজ করছে সমান মজুরি পাচ্ছে না। প্রত্যেকটা জায়গায় কিন্তু নারীকে তার কাজ দিয়ে প্রমাণ করতে হয়। তো ফলে আমি যেটা মনে করি যে অবশ্যই তার বৈধ যে আনুষ্ঠানিক জায়গা, সেইটা থাকা দরকার। আপনাকেও একই প্রশ্ন, যে এই আনুষ্ঠানিক ক্ষমতা কতটা জরুরি আসলে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের জন্য? বাংলাদেশে ১৯৯১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত কিন্তু সর্বোচ্চ রাষ্ট্রীয় ক্ষমতায় কিন্তু একজন নারী ছিলেন। কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখেছি, আপু মাত্র যেটা বললেন, যে আমরা পরিবার হোক, রাষ্ট্রে হোক, কর্মস্থলে হোক, কোথাও কিন্তু নারী তার পুরোপুরি তার যে স্বীকৃতি সেটা কিন্তু সে পাচ্ছে না। তার মানে শুধুমাত্র মানে আনুষ্ঠানিকভাবে নেতৃত্বে থাকলেই যে নারীর অধিকার পুরোপুরি আদায় হয়ে যাবে, আমরা কিন্তু প্র্যাকটিক্যালি সেটা দেখিনি। তাহলে আমাদেরকে আসলে আমার মনে হয় যে সমাজে প্রতিটা নাগরিকের নারীর প্রতি দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে, নারীকে অনেক বেশি শ্রদ্ধার জায়গা থেকে দেখতে হবে, এবং নীতি নির্ধারণের জায়গায় যারা অবস্থান করছেন, নারীর প্রতি তাদের দৃষ্টিভঙ্গিটা কোথায়, এটা আসলে এটা একটা ম্যাটার করছে। এখানে একটু আমি যোগ করতে চাই, যেটা উনি বললেন সেটা সূত্র ধরেই, যে নারী যদি
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আনুষ্ঠানিক পদে না থাকে, তাহলে কিন্তু দিন শেষে কোনো কিছু করা যায় না। কারণ আমাদের রাষ্ট্র আসলে নারীকে কোন দৃষ্টিতে দেখছে সেটা খুব গুরুত্বপূর্ণ, সেটাই চুইয়ে পড়ে আমাদের পরিবারে, সমাজে, সমস্ত জায়গায়। কিন্তু নারী যদি কোনো আনুষ্ঠানিক পদে, ধরেন সংসদে আমি গেলাম, আমার শরীরটা নিয়ে গেলাম, কিন্তু আমি সেখানে নারীর যেই অধিকার, নারীর নাগরিক হিসাবে মর্যাদা প্রতিষ্ঠা, তার অধিকার প্রাপ্তির বিষয়গুলো যদি আমার এজেন্ডা না হয়, তাহলে আমি নারী হলাম কি হলাম না তাতে কিছু যায় আসে না। সেটা তো আমার একটা সামাজিক আন্দোলনের অংশ। কিন্তু দিন শেষে নারীর জন্য আইন প্রণয়ন করতে, রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গি বদলাতে আপনি যদি আনুষ্ঠানিক জায়গায় আপনি ভূমিকা না রাখতে পারেন, আমার মনে হয় সেটা হয় না। তো ফলে আমাদের সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে যেমন আমরা করব, তার পাশাপাশি এটাও জরুরি। ওইটাকে কোনোভাবে আমি ইগনোর করতে পারবো না। আচ্ছা, আমিও কিন্তু ইগনোর করিনি। আমি কিন্তু বলেছি যে আসলে ছিল, আমরা কিন্তু সংসদে দেখেছি সংরক্ষিত নারী আসন, সেটাও যেমন ছিল। আবার আমরা কিন্তু বিগত সময় দেখেছি যে মমতাজের মতো একজন গায়িকাও কিন্তু সংসদে গিয়েছিল। তাই বলে সিনারিও কিন্তু চেঞ্জ হয়নি। আমি বলেছি যে এটা একমাত্র সলিউশন না। আপনাদের দুজনের অভিজ্ঞতায় একজন নারীর রাজনৈতিক ভূমিকার যে লেজিটিমেসি, এটা আসলে কে সিদ্ধান্ত নেয়? এই লেজিটিমেসিটা কে দেয়? ভোটার দেয়, রাজনৈতিক দল দেয়, পরিবার দেয়, নাকি রাষ্ট্র দেয়? আমি যদি বলি তাহলে আমি বলবো এটা আসলে সবাই মিলেই এটা ডিপেন্ড করছে। যেমন ভোটার অবশ্যই সিলেক্ট করবে যে আমি কাকে ভোট দিচ্ছি। কাজেই ভোটার যদি প্রার্থী হিসেবে একজন মহিলাকে পছন্দ করে তাহলে সেটা তাকে লেজিটিমেসি দিচ্ছে। আবার একজন দিন শেষে আমরা সবাই কিন্তু একটা পরিবারের অংশ। তো আমার ফ্যামিলি থেকে আমি যদি প্রপার সাপোর্ট না পাই তাহলে আমি যে ফিল্ডেই যাই আমি কিন্তু সেখানে ভালো কিছু করতে পারবো না। আমি হয়তো জনগণের ম্যান্ডেট নিয়ে আমি যদি ইভেন ক্ষমতাতেও যাই, কিন্তু আমি যদি ফ্যামিলি থেকে সাপোর্ট না পাই আমি কিন্তু আমার ম্যান্ডেটটা পুরো করতে পারবো না। আবার আমার যে রাজনৈতিক যে দলের আমি প্রতিনিধিত্ব করছি তারাও যদি আমাকে সাপোর্ট না করে তাহলেও সেটা সম্ভব না। তার মানে আমি ফিল করি এটা আসলে সবাই মিলেই এটা আসলে ডিসিশনটা নিতে হবে। আমার রাজনৈতিক বৈধতা এটা ডিপেন্ড করছে সবার উপর। জি, তাসলিমা আপা? আমার কাছে যেটা মনে হয় যে আমার মানে নারীর কোন কাজটা নারীর কাজ, কোন কাজটা নারীর কাজ না, সেগুলো দিন শেষে আসলে রাষ্ট্রের যে নীতি সেগুলোর মধ্য দিয়েই সামনে আসে। আপনি আইনের কথা যদি বলেন, পারিবারিক আইন, এটা আগেও আপনি বলেছেন যে রাষ্ট্র নারীকে কিভাবে দেখে, সেটার উপরে অনেক কিছু নির্ভর করে। ফলে আমি একটা মানে নাগরিক হিসেবে কি সুনাগরিক নাকি না, আমি কি ভালো নারী না খারাপ নারী, এগুলোও কিন্তু সমাজেই একভাবে ডিফাইন করে। তো সেই সমাজের ডেফিনেশনটা তৈরি করার ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা থাকে। কিন্তু দিন শেষে আসলে আমার কাজের গ্রহণযোগ্যতা বা কাজের যে মানুষ জনগণের মধ্যে সেটার প্রভাব তৈরি করা, সেটার চেষ্টা করাটাই আমার মনে হয় আমাদের একটা গুরুত্বপূর্ণ জায়গা। এবং সেটার মধ্য দিয়েই দিন শেষে রাষ্ট্রের মধ্যেও আমরা এই পরিবর্তনটা আনতে পারবো। জনগণের সম্মতি, জনগণেরকে নিয়ে আমাদের কাজ করা, আমাদের সামাজিক আন্দোলনের মধ্য দিয়েও সেই জিনিসটা তৈরি হবে। কিন্তু রাষ্ট্রের যেই আইন সেটা পরিবর্তনের ভূমিকা রাখতে হবে। আচ্ছা, আর লাস্টের একটা প্রশ্ন আপনাদের দুজনের কাছে। বলা হচ্ছে এই নির্বাচন গত 16 বছরের সব নির্বাচনের চাইতে আলাদা, এবং এটা আমরা রাস্তাঘাটেই দেখতে পাচ্ছি, মানুষের মধ্যে একটা আমেজ তৈরি হয়েছে নির্বাচন ঘিরে। তবে শুধু পার্টিকুলারলি নারীদের জন্য এই ইলেকশনটা কিভাবে আলাদা এবং কেন? শারমিন আপা, আপনাকে দিয়ে। আসলে আমি পার্সোনালি এটা ফিল করিনি যে নারী হিসেবে অনেক বেশি ডিফারেন্ট কিছু। আমার কাছে একজন নাগরিক হিসেবেই মনে হয়েছে যে আসলে গত 16 বছরের থেকেই এবারে নির্বাচনটা কিন্তু আলাদা। আমরা দেখেছি গত 16 বছর এদেশের মানুষ কিন্তু বেসিক্যালি ভোট দিতে পারেনি। আমি নিজেও কিন্তু ভোট দিতে যাইনি, কোনো আগ্রহ বোধ করিনি, আসলে সেরকম সিচুয়েশন ছিল না। সেদিক থেকে আমরা প্রতিটা মানুষ কিন্তু আমরা আশা করছি গত আসলে 55 বছরে যেটা ঘটেনি এবার ইনশাল্লাহ সেটা ঘটবে। ইনশাল্লাহ আমরা নারী হিসেবে যদি আমি আলাদা করে বলতে চাই যে আমরা এখন অনেক বেশি ফিল্ড ওয়ার্ক করতে পারছি, যেটা বিগত সময়গুলোতে আমরা করতে পারিনি। আমাদের অনেক বেশি আসলে সিকিউরিটি অ্যালার্ট ছিল, সিকিউরিটি কনসার্ন ছিল, এখনও আছে। আনফর্চুনেটলি 24-এর আন্দোলনের পর এটা হবার কথা ছিল না, কিন্তু এটা ঘটেছে। তারপরে আমি বলবো যে আগের তুলনায় এখন আলহামদুলিল্লাহ পরিস্থিতি অনেকটা ভালো। এখন আমরা অনেক বেশি জনগণের কাছে যেতে পারছি, আমরা নারীরা মানুষের দুয়ারে দুয়ারে যেতে পারছি, আমরা সংগঠক হিসেবে কাজ করতে পারছি, বার্তাবাহক হিসেবে কাজ করতে পারছি। তাসলিমা আপা, আপনার কাছে। অনেকগুলো কথা চলে এসছে। আসলে গত 15 বছর বা 17 বছর যদি বলি, ফ্যাসিবাদী দুঃশাসনের মধ্যে আমরা ছিলাম।
নারী পুরুষ কেউই আসলে আমরা প্রাণ ভরে নিঃশ্বাসও নিতে পারি নাই, কথা বলতে পারি নাই। আমাদের যান, জীবিকা, জবানের অধিকার সমস্ত কিছুই একটা দমবন্ধ অবস্থার মধ্যে ছিল। ফলে সেই জায়গা থেকে একটা গণতান্ত্রিক পথে যাত্রা এবং গণঅভ্যুত্থানে যে ১৪০০ তরুণ, শ্রমিক এবং বাংলাদেশের নাগরিক নারীরা প্রাণ দিয়েছে, তাদের প্রাণের বিনিময়ে আমরা একটা সুযোগ পেয়েছি নতুন বাংলাদেশ করা বা জাতীয় পুনর্গঠন করার। এটা বাংলাদেশের যে কোনো নাগরিকের জন্য আমি মনে করি যে একটা বড় পাওয়া এবং একটা বড় সুযোগ। আর এবার আমরা দেখেছি যে নারীরা অনেক বেশি অংশগ্রহণ করেছেন এবং আমরা তরুণদের বিষয়ে হতাশ ছিলাম। নারীরা অনেকটা মানে ঘরের সীমানা পেরিয়ে আসেন নাই, বা পেশাজীবী নারীরাও দেখা গেছে যে আগের মতো আন্দোলনে আসতে অতটা আগ্রহী না। কিন্তু এবার আমরা ব্যাপকভাবে দেখেছি, কিন্তু আমরা আশাহত হয়েছি যখন দেখেছি যে নির্বাচনী মাঠে নারীরা নাই। ঐক্যমত্য কমিশনে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছিল 5% অন্তত নারী তারা থাকবেন, কিন্তু নারীরা থাকতে পারেন নাই তাদের দলের মত না থাকার কারণে। যেমন জামাত ইসলামে কোনো নারী প্রার্থী নাই, 30টা দলে নাই। সেগুলো আমাদের জন্য সেটাও ভিন্ন একটা ব্যাপার। এটা কিন্তু আমরা আশা করি নাই। আমরা আশা করছিলাম যে নারীদের অংশগ্রহণ দেখব আমরা, কিন্তু এই যে নারীরা অংশগ্রহণ করছে না, আবার নারীদের অংশগ্রহণটা জরুরি, এই প্রশ্নটাও আমার কাছে মনে হয় যে এবার অনেক বেশি আলোচিত হয়েছে এবং অনেক সবগুলো রাজনৈতিক দল অনেকটা জবাবদিহিতার মুখে পড়তে বাধ্য হয়েছে যে কেন তারা আসলে নারীদের অংশগ্রহণটা নাই। তো আমার যেটা মনে হয় যে এই চ্যালেঞ্জের মধ্যে সমাজের মধ্যে নারীকে যেভাবে নাগরিক হিসাবে তার সুযোগ থেকে বঞ্চিত করা হয়, এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করে নারীর পক্ষে নারীকে নাগরিক মর্যাদা দেওয়ার জন্য যে নীতি প্রণয়ন করা দরকার, সেই কাজগুলো আমরা সামনে নিশ্চয়ই সংসদে করতে পারবো। এবং যে স্বল্প সংখ্যক নারীরাই এবার নির্বাচনে দাঁড়িয়েছেন, মাত্র 3.6, কিন্তু আপনি দেখবেন যে এরা একটু ভিন্ন। গতানুগতিক যেই ভাবে আমরা দেখি যে নির্বাচনে যারা অংশগ্রহণ করে, অনেকেই মনে করে নির্বাচনটা আমার জন্য না, নির্বাচন ভীতিকর, বা নির্বাচন বা রাজনীতি নোংরা কাজ, বা সবার জন্য না। কিন্তু এবার আমরা দেখছি যে অনেকেই উৎসাহিত হয়েছেন। আমার মনে হয় যে এই 3.6 সংখ্যায় কম, কিন্তু এরা গুণগত দিক থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং বাংলাদেশের রাজনীতিতে আমাদের নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। দিন শেষে দেখা যায় যে যাদের উপর বেশি নিপীড়ন করা হয় বা যাদেরকে কোণঠাসা করা হয়, তারাই আসলে কাণ্ডারি হয় লড়াইয়ের। তো আমার মনে হয় যে আমাদের নারীরা সামনের আন্দোলনে বাংলাদেশের জাতীয় পুনর্গঠনে ভূমিকা রাখবেন, কাণ্ডারি হবেন, এবং যারা এবার নির্বাচনে দাঁড়িয়েছেন তারা সামনের দিনের নারীদের জন্য বিশেষ অনুপ্রেরণা হবেন। তো লাস্টলি একটু জানতে চাই, কালকে নির্বাচনের আগে দুটো মেসেজ, একটা হচ্ছে ভোটারদের জন্য একটা মেসেজ, এবং নারীরা যারা পরবর্তীতে রাজনীতিতে ঢুকতে চায় তাদের জন্য একটা মেসেজ। শারমিন আপা, আপনাকে দিয়ে শুরু করি। আচ্ছা, আমি বলবো যে আসলে বিশেষ করে আমাদের দল নিয়ে কিন্তু বেশ কিছু কথা আছে। আমার পাশে যে আপু আছেন তিনিও বলেছেন। এ ব্যাপারে আমি একটু বলতে চাই। আসলে আমরা যখন ভোটারদের সাথে ফিল্ডে কাজ করেছি, তখন মানুষ এমন করে বলেছে যে আমরা একটা নতুন মুখ দেখতে চাই, পুরুষ দেখতে চাই। হ্যাঁ, যেটা আমি বলেছি যে বিগত বেশ কিছু বছর ধরে আসলে আমরা কিন্তু নারীকে দেখেছি নীতি নির্ধারণের জায়গা থেকে। তো এখন মানুষের কাছে মানুষ চিন্তা করছে আমার নারী পুরুষ ম্যাটার করছে না, আমার যোগ্যতা ম্যাটার করছে। যে আমার কাজ করবে, যে আমার দেশের জন্য ভালো কিছু করবে, যে এই যে চাঁদাবাজি, টেন্ডারবাজি বা দুর্নীতি, এই জায়গাগুলোকে যে বন্ধ করতে পারবে, আমি তাকেই ভোট দিব। সে নারী হোক বা পুরুষ হোক, এটা কিন্তু ম্যাটার করছে না। কাজেই যে আমাদের সম্পর্কে যে এত মানে ধারণা মানুষের যে আমরা নারী ক্ষমতায়নে বিশ্বাস করছি না, আমি প্রথমেই বলেছি আমার দল নারী ক্ষমতায়নে বিশ্বাস করে না, এটা একটা ভুল ধারণা। এবং এই যে কেন আমরা নারী প্রার্থী দেইনি, এটার একটা আনসার আমি যদি আমার কথা বলি, আমাকে যদি বলা হয়, যেমন আমার হাজবেন্ড কিন্তু একজন প্রার্থী ঢাকা 17 আসনের, আমাকে যদি বলা হতো যে তুমি প্রার্থী হও, তাহলে আমি কিন্তু বলতাম, যেটা আগে বলেছি, আমাদের দেশের পার্সপেক্টিভে আমি সিকিউরড ফিল করতাম না যে আমি ওই জায়গাটাতে প্রার্থী হব। আরেকটা ব্যাপার হচ্ছে, প্রথমে আপনার একটা কোশ্চেন করেছিলেন ক্ষমতা বলতে কি বোঝায়। আমরা বলেছি ক্ষমতা আসলে আমাদের কাছে অবশ্যই একটা জবাবদিহিতার জায়গা, একটা দায়িত্ব। তো আসলে নিজের কাঁধে দায়িত্ব চেয়ে নেয়া,
এটা কিন্তু এক ধরনের বোকামি, এটা ইসলামী দৃষ্টিকোণ থেকে পছন্দনীয় না। আবার বাস্তবতা বলতে গেলে যে আমার চাইতে যোগ্য ব্যক্তি আমি দেখতে পাচ্ছি আছে, তাহলে আমি জোর করে নিজের উপর কেন স্ট্রেস নিব? আমি তো দেখতে পাচ্ছি সে ভালো আছে। কাজে আমরা যে 300 আসনের নারী প্রার্থী দেইনি, এটার কারণ হচ্ছে আমরা নারী সেই জায়গা থেকে সেই আসন থেকে নারীদের চাইতে যোগ্য প্রার্থীকে দিয়েছি। এমন যদি হতো যে আমার সংশ্লিষ্ট আসনে আমার যোগ্য কোনো পুরুষ প্রার্থী আমি পাচ্ছি না, তখন হয়তো আমি নারী প্রার্থী দিতে পারতাম। জি। যেহেতু আলহামদুলিল্লাহ আমি বলবো আমাদের পুরুষ যারা প্রার্থী আছেন তারা অত্যন্ত যোগ্যতা সম্পন্ন, তাদের উপর আমরা আস্থা রেখেছি। কাজে এরকম কোনো আমাদের দলের ভেতরে এরকম কোনো ব্যাপার নাই যে নারী প্রার্থী হতে পারবে না, সেটা কিন্তু ভুল। আমি আগামীকালকে নির্বাচন, আমি ভোটারদের কাছে মেসেজ দিতে চাই যে আমরা একটু সিনারিও চেঞ্জ করতে চাই, আমরা একটা পরিবর্তন দেখতে চাই। আমরা আসলে একটা বৈষম্য বিরোধী আন্দোলন থেকে আমরা কিন্তু দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। আমি সবার কাছে আশা করব যেন নির্বাচনে কোনো বৈষম্য না হয়, কোনো মানে লেভেল প্লেইং ফিল্ডটা যেন সব জায়গায় থাকে। এটা আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন সবারই এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে এবং ভোটারদেরকে প্রার্থী সিলেকশনের ক্ষেত্রে দেখতে হবে যে আমি যাকে ভোট দিচ্ছি তার শিক্ষাগত যোগ্যতা, তার মেধা, তার জবাবদিহিতা, তার আমানতদারি, তার দেশপ্রেমিক সব কিছু মিলিয়ে যাকে তারা যোগ্য মনে করবেন, পারফেক্ট মনে করবেন, জনগণ যাকে মনে করবে যে হ্যাঁ তিনি আসলে আমাদের ম্যান্ডেটগুলো পূরণ করতে পারবেন। এখানে জেন্ডার কোনো ম্যাটার না, সেখানে ব্যক্তি ম্যাটার করছে। সেটা চিন্তা করে ইনশাল্লাহ তারা ভোট দেবেন, আমি আশা করছি ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ তাসলিমা আপা, ভোটারদের জন্য এবং ফিউচার নারী পলিটিশিয়ানদের জন্য আপনার মেসেজ। নির্বাচনের মধ্য দিয়ে হয়তো আমি এখন আপনাদের সামনে যেভাবে আসছি, আমার অনেক পরিচয় হয়তো সকলের কাছে জানা নাই। প্রায় 30 বছর থেকে আমি রাজনীতি করছি, ছাত্র জীবন থেকেই। এবং ছাত্র জীবনে আমি একজন সদস্য থেকে ছাত্র ফেডারেশনের সভাপতি হই। সেটা এমন ছিল না যে আসলে হঠাৎ করে সভাপতি হয়েছি, এবং এটা আমাকে কাজের মধ্য দিয়েই সেই জায়গাটাতে পৌঁছাইতে হচ্ছে। তারপরে আমি নারী সংগঠন করেছি, এরপরে শ্রমিক সংগঠন করেছি, শ্রম সংস্কার কমিশনে ভূমিকা রাখার চেষ্টা করেছি শ্রম অধ্যাদেশে। তো আমার কাছে মনে হয় যে অবশ্যই বাংলাদেশের সকল নারী এবং পুরুষ সকলেই আসলে বাংলাদেশের দায়িত্ব নিতে সক্ষম, এবং দায়িত্ব আমাদেরকে নিতে হবে। আমরা নারীরা দায়িত্ব নিতে পারি না এটা আমি মনে করি না। আমি মনে করি যে আমাদের অবশ্যই দায়িত্ব নেওয়ার সক্ষমতা আছে। সেই ভরসা বাংলাদেশের সকল নাগরিকের থাকুক। সকল নাগরিক আমাদেরকে নাগরিকের দৃষ্টিতে একটা নতুন বাংলাদেশের গড়ার পথে সকলকে যাতে সাথে নিয়ে আমরা করতে পারি, সেইটা আমরা চাই। আর বিশেষভাবে কালকে ভোট, শহীদদের প্রায় 1400 শহীদদের প্রাণের বিনিময়ে আমরা আসলে এই নির্বাচনটা করতে পারছি। ফলে আমরা কাকে ভোট দেব, যোগ্য ব্যক্তিকে দেব কি না দেব, এটা কিন্তু আমাদের দায়িত্বশীল আমাদের আচরণ না হলে আমাদের এই শহীদদের রক্তের সাথেও কিন্তু একটা বেইমানি হয়ে যায় আমাদের। তো আমরা মনে করি একটা ভোট, অনেকে মনে করতে পারে হ্যাঁ আমি কাকে দিব বা কি, অনেক সময় অনেক ভোটাররা অনেক চিন্তা করেন না, কিন্তু আমি মনে করি একটা ভোট বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে, আবার একটা ভোট বাংলাদেশেরকে পেছনেও নিয়ে যেতে পারে। ফলে আমরা আশা করব যে বাংলাদেশের ভোটাররা, বিশেষ করে নারী ভোটার, তরুণ ভোটার এবং আমাদের শ্রমজীবী ভোটার যারা বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে, তারা যোগ্য ব্যক্তিকে, সৎ ব্যক্তিকে বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ভূমিকা রাখার সুযোগ দেবেন। অনেকেই বলে আমরা যোগ্য প্রার্থী পাই না, আমরা চাঁদাবাজির বিরুদ্ধে দাঁড়াতে চাই, কিন্তু শেষ পর্যন্ত তারা কিন্তু সেই জায়গায় ভোট দেওয়ার ক্ষেত্রে ক্ষমতা কার হাতে যেতে পারে সেগুলোকে কেন্দ্র করে ক্ষমতার কে চাঁদাবাজিতে ব্যবহার করতে পারবে, সে তাদের কাছেই হয়তো ভোটটা চলে যায়। তো আমরা আশা করব যে এবারে যারা ভোটার রয়েছেন তারা বাংলাদেশের যে জাতীয় পুনর্গঠনে, সেখানে ভোটারদের একটা বড় ভূমিকা আছে। তো বাংলাদেশ তাকিয়ে আছে আগামীতে, আমাদের আগামীকাল ভোটাররা তাদের সিদ্ধান্ত নেবেন এবং আমরা আশা করি যে ভোটাররা আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে এই আলোচনায় থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমি এই পর্বটি একটি প্রশ্ন দিয়ে শেষ করতে চাই, কোনো কনক্লুশন দিয়ে না। আদর্শ এবং ভূমিকার পার্থক্য সত্ত্বেও নারীরা ইতোমধ্যেই রাজনীতিতে গভীরভাবে যুক্ত। দে আর অর্গানাইজিং, মোবিলাইজিং, ক্যাম্পেইনিং, সাস্টেইনিং মুভমেন্টস অ্যান্ড ক্যারিং আইডিয়াস ফরওয়ার্ড। তবুও ফর্মাল ডিসিশন মেকিংয়ের জায়গায় নারীদের উপস্থিতি এখনও সীমিত, প্রশ্নবিদ্ধ বা স্বার্থ সাপেক্ষ। অতএব প্রশ্ন নারীদের পলিটিক্সে অংশগ্রহণ নিয়ে না, প্রশ্ন হলো আমরা ক্ষমতাকে কিভাবে বুঝি, ক্ষমতা কার, কে ক্ষমতা রাখার যোগ্যতা রাখে,
কাকে ক্ষমতা নিয়ে বিশ্বাস করা যায় এবং কোন শর্তে? ইলেকশন কালকে, তবে এই প্রশ্ন শুধু প্রার্থী বা দলের জন্য না, বরং ভোটারদের জন্য, যারা সাইডলাইন্সে দাঁড়িয়ে দেখছে সবকিছুই, তাদের জন্য। সো টুডে আই লিভ ইউ উইথ দ্যাট কোয়েশ্চেন, হাউ ডু উই আন্ডারস্ট্যান্ড পাওয়ার? বাট মনে রাখবেন what she said. Thank you for being with us today এবং make sure you go to your voting centers to vote tomorrow.